অসহযোগের প্রথম দিনে সংঘর্ষ, 16 জেলায় নিহত 67। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় 13 পুলিশ নিহত। অপশক্তির মোকাবেলায় সামরিক ও বেসামরিক বাহিনী একাত্তা, তথ্য প্রতিমন্ত্রী। আন্দোলনে দাঙ্গা না হলে গুলি করা যাবে না, হাইকোর্টে রিট খারিজ। সন্ধ্যা 6টা থেকে চলছে কারফিউ, সোমবার থেকে 3 দিন ছুটি ঘোষণা। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। রাত 9টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ঢাকা সহ 16 জেলায় 67 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 5, সিরাজগঞ্জে 10, লক্ষ্মীপুরে 8, নরসিংদীতে 6, ফেনীতে 7, রংপুর, কিশোরগঞ্জ এবং মাগুরায় 4, পাবনা, বগুড়া, মুন্সিগঞ্জ ও শেরপুরে 3, কুমিল্লা এবং জয়পুরহাটে 2 এবং সাভার, হবিগঞ্জ এবং বরিশালে 1 জন করে নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক। রোববারের সংঘর্ষে সিরাজগঞ্জের 3 উপজেলায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। সকালে লক্ষ্মীপুরের উত্তর স্টেশন, বাগবাড়ি, ঝুমুর এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হন অর্ধশত। নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন, গুলিবিদ্ধ হন 4 আন্দোলনকারী। নিহতরা হলেন চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভুইয়া ও আনিসুর রহমান সোহেল, মাধবদী পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কমিশনার নওশের এবং অজ্ঞাত পরিচয় আরও 1 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পথচারী সহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাংবাদিক সহ আরও 150 শতাধিক। রংপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে 1 জন কাউন্সিলর সহ নিহত হয়েছেন 4 জন। পাবনা শহরের ট্রাফিক মোড়ে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হন, পরে মারা যান আরও 1 জন। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুল চত্বরে অসহযোগের পক্ষে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়, আহত অন্তত আরও 30 জন। সকালে মাগুরা শহরের ঢাকা রোড, পারনান্দুয়ালি, ভাইনার মোড় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সহ 4 জন নিহত হন, আহত অর্ধশত। বগুড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। বিক্ষোভকারীরা দুপচাচিয়া থানায় হামলা করলে সংঘর্ষ শুরু হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া কিশোরগঞ্জে 4, শেরপুরে 3, জয়পুরহাটে 1, কুমিল্লায় 2, সাভারে 1, হবিগঞ্জে 1 এবং বরিশালে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রোজকার সাধারণ খাবার পেল নতুন স্বাদ। সবজি, ডাল ও ফ্রাইড রাইসে অসাধারণ স্বাদ দিতে এসেছে প্রাণ স্বাদের মশলা। বাছাইকৃত সেরা মশলায় তৈরি প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। কোথাও কোথাও মহাসড়ক অবরোধ, অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় জেলার চাষারায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্টে ব্যারিকেড দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত ও কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চোরহাস মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বিকেলে ঘটনা ঘটে। এছাড়া পুলিশ সদর দপ্তর জানায়, কুমিল্লায় আরও একজন সহ সারা দেশে আজ ৩ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানান, বিকেলের দিকে কয়েক হাজার মানুষ এনায়েতপুর থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের উপর হামলা করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কর্মসূচি পালনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকালেই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার মিরপুর আইডিয়াল গার্লস কলেজের সামনের সড়ক ও মিরপুর ১১ নম্বরের দিক থেকে এসে মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়ে বন্ধ করে দেন সব ধরনের যান চলাচল। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা, রামপুরা সড়কে অবস্থান নেয় সকাল থেকেই। যাত্রাবাড়িতে অসহযোগ আন্দোলনের ডাকে সকালেই জড়ো হন আন্দোলনকারীরা, দিতে থাকেন নানা স্লোগান। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনের রাজধানী ছিল থমথমে। বিক্ষিপ্ত ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শাহবাগ, উত্তরা এবং মিরপুর সহ কয়েকটি এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ও সরকারি দলের পাল্টা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে রাজধানী। সড়কে সংকট, গণপরিবহনের, এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষের। জাহিদুল ইসলাম এর তোলা ছবিতে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকাল থেকে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়তে থাকে গণপরিবহন, তবে অন্য দিনের তুলনায় অনেক কম। যাত্রী চাপ আছে, যাত্রী তো আমরা ২-১ গাড়ির দিকে আমরা ৫০ গাড়ি যাত্রী নিতে পারবো না। সারা রাস্তায় যাত্রী দাঁড়ায় রয়েছে। অফিস গাড়িটি চলে আসার আর কোনো গাড়ি চলে না। আইসি যে অফিস নিয়ে আইসি, এটাই রিক্সা আইসি। সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রী চাপ বেশি। অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিযোগিতা করে বাসে উঠতে পারলেও ভেতরে গাদাগাদি অবস্থা। সড়কে রিক্সা চলাচল বেশি ছিল। অফিসগামী অনেকেরই ভরসা ছিল ৩ চাকার এই যান। কেউ গিয়েছেন সিএনজি অটোরিকশা নিয়ে, কেউ বা পিকআপ ভ্যানে।
পায়ে হেঁটেই অফিসে পৌঁছান বেশি মানুষ। তবে বিকল্প বাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাড়ি ঘোড়া যে উঠছি যেটা সেটাতে মনে করেন ভাড়া ডবল 3 ডবল 4 ডবল আর কি। অর্ধেক হেঁটে আসছি, তারপরে এখানে এসে গাড়ি পেয়েছি কিন্তু ওঠার মতো কোনো অবস্থা নেই, এখন রিক্সা নিয়ে যাচ্ছি। পরিবহন সবসময় যেরকম যে পরিমাণ থাকে তার চেয়ে কম ছিল। এদিন বেশি বিপাকে পড়েন নারী যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে থাকা বাসে ওঠার লড়াইয়ে তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। দু একটা গাড়ি অনেক জ্যাম, গাড়িতে অনেক লোকজন, ওঠা যাচ্ছে না। গাড়ি তো কম, কিভাবে উঠবো? বেশি হইলে না উঠতে পারতাম। যাওয়াটা যত কোনো প্রবলেম হয়, বিকেলে আসাটা তার চেয়ে বেশি একটু প্রবলেম। রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনও কম ছিল। অফিস ও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছিলেন তারা আবার শঙ্কায় ছিলেন ঘরে ফেরা নিয়ে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। আন্দোলনে দাঙ্গা না হলে প্রাণঘাতী গুলি বা লাইভ বুলেট ব্যবহার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আন্দোলনে কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করবে, তারপর জীবন রক্ষায় সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে। দেশের বিভিন্ন জায়গায় চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। গত 29 জুলাই রিটটি করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত 29 ও 30 জুলাই শুনানি হয়। রোববার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দোলনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন। খারিজের সময় আদালত কয়েকটি কথা বলছেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারবে, সেটা তাদের সাংবিধানিক রাইট। কোনো সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা সন্ত্রাস করেন, সেই ক্ষেত্রে পুলিশ তাদের যে PRBর যে আমাদের যে বিধানগুলো আছে এবং আমাদের CRPCর যে বিধানগুলো আছে সেই বিধান অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। গুলি করার বিধানটা এখানে দেওয়া আছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে যদি কারো মৃত্যু ঘটে সেটাও তারা করতে পারবে। কোনো কর্তৃপক্ষ ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। PRBতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না। আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে দানবীয় অপশক্তির মোকাবেলায় 3 সামরিক ও বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ A আরাফাত। কোনো গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনেকটা শান্তিপূর্ণ প্রতিবাদ শেষে রোববার সকাল থেকেই পাল্টে যায় রাজধানীর চিত্র। তথ্য প্রতিমন্ত্রীর দাবি, কোনো উস্কানি ছাড়াই সকাল থেকে মারমুখী ছিলেন আন্দোলনকারীরা। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি হত্যার বিচার চায় সরকার, তবে তার আগে তদন্ত করাটা জরুরি। শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে। তথ্য প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত রেখেছেন প্রধানমন্ত্রী। তবে জঙ্গিবাদী হামলা সরকার প্রতিহত করতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি। তাদের যে আবেগ অনুভূতি, এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তির সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাতের এক দফা দাবির সঙ্গে একাত্ম হয়ে তারা প্রমাণ করেছে এই আন্দোলন এখন আর অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থীদের নয়। এই আন্দোলন এখন নৃশংস জঙ্গিবাদী বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এ তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পর এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতা মানুষ দেশ চালাবে
আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কি আছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রতিটি বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফলপ্রসূ আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও বিবেচিত হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে, তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকেও হত্যা করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। তবে একই সাথে এদেশের শিক্ষার্থী, ছাত্র যারা আছেন, তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাবা মা যারা আছেন, তাদের পক্ষে আমরা আছি, তাদের আবেগকে আমরা সমর্থন করি, তাদেরও নিরাপত্তা এবং প্রোটেকশনে আমরা কাজ করছি, এতটুকু নিশ্চিত করতে চাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ 4 জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে যাওয়া বিচার বিভাগীয় তদন্ত কমিটি সৈয়দপুর বিমানবন্দর থেকেই ফিরে গেছেন। আজ দুপুর 12টায় শুনানির উদ্দেশ্যে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারা। কমিটির অন্য 2 সদস্য বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরীও এ সময় সাথে ছিলেন। কিন্তু রংপুরে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এবং স্থানীয় প্রশাসনের সম্মতি না পাওয়ায় তদন্ত ও শুনানি স্থগিত রেখেই ফিরে যান তারা। তদন্ত কমিটির প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের কাজ শুরু হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না মর্মে প্রতিমান হয় কমিশন সৈয়দপুর বিমানবন্দরের কয়েক ঘন্টা অপেক্ষা করে ঢাকা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন তদন্ত কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে রংপুর সহ দেশের বিভিন্ন ঘটনাস্থলে গমন করবেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে। নির্বাহী আদেশে সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সাথে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদের বরাতে কারফিউর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। তিনি জানান, কারফিউ সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত 19 জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঝে কয়েকদিন দিনের বেলা কারফিউ শিথিল রাখার পর আজ অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ ঘোষণা করল সরকার। কারফিউ জারির পর অনেকটাই বদলে গেছে রাজধানীর চিত্র। দিনভর সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল ঢাকায় সন্ধ্যার পর নেমে আসে স্বস্তি, তবে বিরাজ করছে থমথমে অবস্থা। কারওয়ান বাজারের ঠিক এখানে সকাল 11টা থেকেই পুলিশ এবং আওয়ামী যারা সমর্থক ছিলেন তাদের দখলেই ছিল এবং তারপরে দুপুর 3টার দিকেই মূলত দৃশ্যপট পাল্টাতে শুরু করে। যারা কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা মূলত দুপুর 3টা নাগাদ কারওয়ান বাজার এলাকায় আসে এবং তারা বেশ সহিংসতা হয় এখানে মানুষের সঙ্গে এবং এক পর্যায়ে আসলে এই অঞ্চলটি তারা দখলে নেয় এবং যখন বিকাল 4টার পরে যখন কারফিউর সংবাদটি আসে, সেই সংবাদটি আসার পরে ধীরে ধীরে আসলে মানুষ জনশূন্য হতে থাকে এবং সন্ধ্যা 6টার পর থেকেই মূলত কারওয়ান বাজার এলাকায় মানুষের জনজীবনের চলাচল সেটি মূলত কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করে। অসহযোগ আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সাথে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এমন ঘোষণার পর সড়কে নিত্য প্রয়োজনে বের হওয়া মানুষের দেখা মেলে। গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত বাহন কিংবা রিকশায় গন্তব্যে যেতে দেখা যায় নগরবাসীর। কেউ কেউ যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দেন। তবে সংঘর্ষ থামার পরেও দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে অনেককেই। হাটবাজার কোনো যাওয়া যাচ্ছে না, এমন কেউ গাড়ি ঘুরিয়ে যাচ্ছে না, দুপাল্লার বাসও গাড়ি ঘুরিয়ে চলে নেই আন্দোলনের কারণে। দুর্বৃত্ত মানুষের জন্য অনেক দুর্ভোগ। মনে করেন এইরকম গ্যাঞ্জাম চাই না, আমরা চাই শান্তিতে সবাই সুখে শান্তিতে বসবাস করে খাইতে পারি। তাহিদ হোসেন, ATN নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে। এনবিআর কর্মকর্তাদের আয়েশি জীবনকে প্রাধান্য দিয়ে তদন্ত হওয়া উচিত।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ৮০টি গ্রাম প্লাবিত। জামায়াত শিবির নিষিদ্ধ হলেও দেশের রাজনীতিতে এর প্রভাব খুব একটা ইতিবাচক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, নিষিদ্ধের এই সিদ্ধান্ত দেরিতে এসেছে এবং কঠিন একটি সময় এসেছে, তাই এখন বরং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, স্বাধীন দেশে তাদের রাজনীতির অধিকার থাকার কথা না, তবু এত বছর বহাল তবিয়তে ছিল জামায়াতে ইসলামী। তাদের নিষিদ্ধ করতে অসংখ্য সুযোগ ও কারণ থাকার পরও এত লম্বা সময় লেগে গেল সিদ্ধান্তটি পাকা করতে। বেটার লেট দেন নেভার। একটা বড় ধরনের স্ট্যান্ড সরকার নিয়েছে, আদর্শিক স্ট্যান্ড যেটা বলি। বিশ্লেষকরা সতর্ক করছেন, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আদর্শ বদলায়নি, তাই রাজনীতিতে টিকে থাকতে রূপ বদলাবে। শুধু জামাত আর শিবিরকে আমি ব্যান করে দিলাম এই নামে করতে পারলো না, কিন্তু তার নানা প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে করবে। জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বা চাপ বা তাদের নেটওয়ার্ক যেটা আছে, এটা তো নতুন কিছু না। অফিসিয়ালি জামাত আর শিবির বলতে আর কিছু থাকবে না। এই ব্যানারে আর সমাবেশ করতে তারা পারবে না। ব্যান হওয়ার পর যাতে আওয়ামী লীগের ব্যানারে আসতে পারে একটা টপ টু বটম, সেটা দেখার দায়িত্ব হলো রাজনৈতিক নেতৃত্বে। আন্ডারগ্রাউন্ডে গিয়া বা অন্য পার্টির ভিতরে গিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের আইনের আশ্রয় নিয়ে আসা। তাদের তো একটা পার্সেন্টেজ অফ সাপোর্ট আছে দেশের মধ্যে, 8 থেকে 9%। সুতরাং কোনো না কোনো দিকে তারা যাবে। তো অনেকেই প্রেডিক্ট করে যে এরা বেশিরভাগই বিএনপিতে চলে যাবে। জাতীয় রাজনীতিতে এটার কোনো খুব বেশি ইতিবাচক ভূমিকা আসবে। মানে জাতীয় রাজনীতির যে চরিত্র বাংলাদেশের, যে সাংঘর্ষিক চরিত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে, এটা ধারাবাহিকভাবে থাকবে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির, তবে সন্ত্রাসের ব্যাখ্যা পরিষ্কার না থাকলে সামনের দিনের রাজনীতিতে বড় বিপদ গুনতে হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। যে কাউকে তখন তারা সন্ত্রাসী বানায় কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে। কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনটা না, এই ডেফিনিশনটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এটা ভবিষ্যতের জন্য ভয়াবহ। নিষিদ্ধ হলেই সহিংস মনোভাব চলে যায় না কারো, তাই এখন পুরো দেশের নিরাপত্তায় জোর দিতে বলছেন তারা। এই যে উদ্যোগটা সরকার নিল, এটা যে কোনো সময় তারা যে ব্যাকফায়ার করবে না, তারা যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, এই সম্ভাবনাকে আপনি উড়াই দিতে পারবেন না। এই যে কি ইনস্টলেশনগুলোকে আক্রমণ করা হলো 18 তারিখে, এখানে কিন্তু এক ধরনের গোয়েন্দা ব্যর্থতা তো আছে। সেম ব্যর্থতাটা যদি জামাতকে কেন্দ্র করে হয়, সেটা আমাদের দেশে কেন হবে মারাত্মক। যদি তারা বড় ধরনের কোনো ইনস্টলেশনের একটা বড় ক্ষতি করে ফেলায়, তো সেই দায় কে নেবে? তখন সরকারের উপরই এটা দায় যাবে। সুতরাং তারা যে টাইমিংটা বেছে নিয়েছে, এই টাইমিংটা কিন্তু খুব রিস্কি। অর্থাৎ দেশের সুষ্ঠু রাজনীতি চিন্তা করতে গেলে স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের এক হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ হতে হবে বলছেন বিশ্লেষকরা। 15 বছর ক্ষমতায় থাকায় ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, পার্টি ওইভাবে গুরুত্ব লাভ করে নাই। আমি তো মনে করি যে মন্ত্রিসভার রিসাবেল হওয়া দরকার। যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে আসা দরকার। শুধু সরকার আর রাষ্ট্রযন্ত্র দিয়েই ফেস করা যায় না, পাশাপাশি যে দরকার সেটা রাজনৈতিক শক্তি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের অঢেল সম্পদ ফাঁস হওয়ার পর সামনে আসছে প্রতিষ্ঠানটির বহু কর্মকর্তার আয়েশি জীবনযাপনের বিষয়, যাদের বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। এসব কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের কাজ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। কুরবানির সময় 15 লাখ টাকায় ছাগল কিনতে গিয়েছিলেন এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। এরপরই সামনে চলে আসে তার বাবার অঢেল সম্পদের বিষয়। এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকায় থাকা মতিউর রহমান ও তার পরিবারের জমি এবং পার্ক। জব্দ করা হয়েছে তাদের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘটনার পরই আলোচনায় আসেন এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল। তার অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে। ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং 2টি 10 কাঠার প্লট। এছাড়াও আদালত তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 2,55 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন। 700-এর বেশি ব্যাংক হিসাব রয়েছে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের। মামলা করেছে দুদক।
এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের সাবেক ভ্যাট কমিশনার ওহিদুর রহমান চৌধুরী। দেশের 4টি মোবাইল ফোন অপারেটরকে 152 কোটি টাকার অপরিশোধিত সুদ অবৈধভাবে মওকুফের অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনা ধরা পড়ার পর মামলা করেছে দুদক। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার বিদেশ যাত্রায়। একজন কর্মকর্তা যারা এরকম অবৈধ লেনদেনের মধ্যে অর্থের মালিক হয়েছেন, তারা কর ফাঁকের সুযোগটা দিয়ে যে বিশাল রাষ্ট্রে যে বিশাল সম্পদের রাজস্বের ক্ষতি করেছেন, রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, সেই দিকটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এসব কর্মকর্তারা অর্থের বিনিময়ে যেসব ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্সের ফাইল চাপা দিয়েছেন বা যাদের অবৈধ সুবিধা দিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে টিআইবি। তাদের যে ক্লায়েন্ট লিস্ট ধরে ধরে আপনি যদি সিম্পলি দেখা হয় যে আসলে কি ধরনের মানে কর প্রদেয় ছিল আর কি ধরনের আদায় হয়েছে এই অবৈধ লেনদেনের কারণে, এটা বিশাল কিন্তু ফারাক, যার ফলে রাষ্ট্র যে বিশাল রাজস্বের ক্ষতি মুখোমুখি হয়েছে না, রাজস্ব হারিয়েছে, সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হবে বলে আমার কাছে। এনবিআর এর আরো অন্তত 1 ডজনেরও বেশি কর্মকর্তার অঢেল সম্পদের অভিযোগ রয়েছে দুদকে। তাকুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদীর পানি বেড়ে এরই মধ্যে নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর উত্তরের সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 60,000 পরিবার। রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলার অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কায় উপজেলা প্রশাসন সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছে মানুষ। 1 বছর ধরে চলছে জয়পুরহাটের একটি রাস্তা পাকা করার কাজ। ঠিকাদারের কাজ নিয়ে ব্যাপক অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই পানি কাদায় সয়লাব রাস্তা। চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন হয় 2023 সালের 28 জুলাই। 1 বছর সময় ধরে রাস্তাটি পাকা করার কাজ করছে বগুড়া জেলার এম মিজান কনস্ট্রাকশন। ধারাবাহিকতা না রেখে অল্প অল্প করে কাজ করা এবং নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচল আরও কষ্টকর হয়ে উঠেছে। কোনো রাস্তা কোনো কাজ ভালো হয়নি, এই খোয়া একবার খারাপ, বালু তো পরে না, খালি সমস্ত বালু নদী বালু বালু আনবি যায় তাই খোয়া আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা ইয়া করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। কাদা হয়ে হাঁটু পর্যন্ত মানুষ স্কুলের ছাত্র ছাত্রী যাতে এত অসুবিধা এবং ঠিকাদার আজ পর্যন্ত কোনোদিন দেখা দেয়নি। তবে কাজ ভালোই হচ্ছে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর। ভালো হচ্ছে বিষয়টি নজরে আনলে নিম্নমানের সামগ্রী অপসারণ করে সঠিকভাবে সড়ক নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা ওখানে স্পেসিফিক বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই দিতে পাকা সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দিত ছিলেন গ্রামবাসী। নির্মাণের ধীরগতি ও অনিয়মে এই সড়কের ভবিষ্যৎ নিয়েই এখন উদ্বিগ্ন তারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদে আরও একবার নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরও যা থাকছে। ইসমাইল হানিয়ার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে হামাস। রাজনৈতিক অস্থিরতা স্থগিত, জাতীয় দলের অনুশীলন। দেখছেন রাত 9টা নিউজ আওয়ার। এবার দেশে বাইরের খবর।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, নতুন নেতৃত্ব ঠিক করতে হামাসের পরামর্শক ও উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা শুরু করেছেন শীর্ষ নেতারা। সংগঠনের শুরা কাউন্সিলের বৈঠকে শীর্ষ নেতাদের মধ্য থেকে একজনকে হানিয়ার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হবে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন ইসমাইল হানিয়া। তার ডেপুটি সালেহ আল আরউইরি গত জানুয়ারিতে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। তার হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার কথা ছিল, তবে বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়ে ওই দিনই অনুশীলন ক্যাম্পে যোগ দেন ক্রিকেটাররা। কোচ হাতুড়ি সিংহের অধীনে আজ আনুষ্ঠানিকভাবে অনুশীলন হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য। চলতি মাসের শেষ ভাগে 2 টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে জাতীয় দল। এর আগে এ দল 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো এক নজরে জানিয়ে দেব আরও একবার। অসহযোগের প্রথম দিনে সংঘর্ষ, 16 জেলায় নিহত 69। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় 12 এবং কুমিল্লায় 1 পুলিশ নিহত। অপশক্তির মোকাবেলায় সামরিক ও বেসামরিক বাহিনী একাত্তা, তথ্য প্রতিমন্ত্রী। আন্দোলনে দাঙ্গা না হলে গুলি করা যাবে না, হাইকোর্টের রিট খারিজ। সন্ধ্যা 6টা থেকে চলছে কারফিউ, সোমবার থেকে 3 দিন ছুটি ঘোষণা। এনবিআর কর্মকর্তাদের আয়েশি জীবনকে প্রাধান্য দিয়ে তদন্ত হওয়া উচিত। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর 80টি গ্রাম প্লাবিত। ইসমাইল হানিয়ার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে হামাস। এবং রাজনৈতিক অস্থিরতা, স্থগিত জাতীয় দলের অনুশীলন। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ারে। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।